নমস্কার, আমি সঞ্চালক অমিতাভ আবার নিয়ে চলে এলাম এবং অমিতাভর আরও একটি পর্ব। দেখতে দেখতে 1 বছরেরও বেশি সময় এবং অমিতাভ যারা দেখছেন তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। আজকের গল্পটি আমাদের দেশের সীমানা বা গণ্ডি পেরিয়ে অন্য দেশের, কিন্তু দেশ যতই আলাদা হোক না কেন আমাদের লড়াইটা বেঁচে থাকার কিংবা বড় হওয়ার, স্বপ্ন পূরণ করার বা সফল হওয়ার, সেক্ষেত্রে কোনো পার্থক্য বা তারতম্য থাকে না। যারা পৃথিবীতে সফল হয়েছেন তারা এত বেশি ব্যর্থ হয়েছেন জীবনে যে সেই ব্যর্থতার আলাদা করে একটা উপাখ্যান রচনা করা যেতে পারে। আজকের দিনে যারা এই ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়ছেন আর ভাবছেন এত চেষ্টার পরেও আমার দ্বারা কিছু হলো না, আমি একজন ব্যর্থ বা হতাশ হয়ে যাওয়া মানুষে রূপান্তরিত হচ্ছি, তাদের জন্য বোধহয় এই মানুষটির আজকের এই পর্বটি আপনাদের নতুন করে জীবনী শক্তি বা অনুপ্রেরণা হতে পারে। ভদ্রলোককে অক্সফোর্ড ইউনিভার্সিটি সাম্মানিক উপাধি দিতে চেয়েছিল। তিনি শুধু তাদের কাছে নতমস্তকে বিনীতভাবে বলেছিলেন যে আমার নামের আগে বা নামের পরে কোনো উপাধি বা পদবীর প্রয়োজন নেই, আমি এই বেশ ভালো আছি। এবং তিনি নোবেলের সাহিত্যের পুরস্কারের জন্য মনোনীত হন বা সাহিত্যে নোবেল পান, ঘোষণা করে নোবেল যে অর্গানাইজেশন, সেটি সালটি হচ্ছে 1925। 1925 সালে সাহিত্যে নোবেলের জন্য তার নাম ঘোষণা হলে তিনি একেবারে নিবেদন করেছিলেন বা জানিয়েছিলেন খুব মার্জিতভাবে যে আমার এই নোবেল দেওয়ার কোনো আমাকে প্রয়োজন নেই, এবং তিনি নোবেল নিতে চান। পরবর্তীকালে তাকে যখন অনুরোধ করা হয় তখন তিনি নোবেল গ্রহণ করেন ঠিকই, কিন্তু তার যে অর্থমূল্য মানে পুরস্কার মূল্য সেটি তিনি নেননি, তিনি সেই অর্থ দান করে দিতে বলেছিলেন। এরকম একজন মানুষ, যে মানুষটা জীবনে বারবার লড়াই করতে করতে ধাক্কা খেয়েছেন, তারপরে জীবনে যখন প্রাপ্তির ভাড়া তৈরি হয়েছে তখন আর তাকে এগুলো কিছুই ছুঁয়ে যায় না, কারণ ইতিমধ্যে সারা পৃথিবী জেনে গেছে তার পরিচয়। তাই নতুন করে দুই একটা স্মারক বা পুরস্কার তার জীবনে খুব বেশি পরিবর্তন আনতে পারবে না, কারণ ইতিমধ্যে তাকে সারা বিশ্ব মানবছে। 1939 সালে তিনি অস্কারের জন্য মনোনীত হন। 2016 সালে বব ডিলান, তিনি একই সঙ্গে নোবেল এবং অস্কার পেয়েছিলেন। 2016 সালের আগে পর্যন্ত নোবেল এবং অস্কার পাওয়া একই ব্যক্তি একমাত্র ছিলেন তিনি। সেই মানুষটারই কথা বলবো আর তার লড়াইটার কথা বলবো, কারণ আমরা যারা অল্পতেই হেরে যাই তাদের জন্য বোধহয় এই মানুষগুলো একটা আলাদা করে অনুপ্রেরণা। চলুন তাহলে সেই মানুষটার কথা জানি। জীবনের প্রথম পর্বে লেখক হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। স্বপ্ন দেখতেন একজন বড় লেখক হবেন, প্রচুর চেষ্টা করেছেন। ছোটবেলা থেকেই স্কুলে যখন পড়েন তখন থেকেই লিখতেন, কিন্তু তার লেখা কেউ ছাপাতো না। কতবার কত লোককে অনুরোধ করেছেন, কিন্তু লেখার আগ্রহটা থামাননি বা লেখা ছেড়ে দেননি। কেউ ছাপতে রাজি নয়, কোনো পরিবেশক নেই, কোনো প্রকাশক নেই, তিনি লিখে যাচ্ছেন, অনর্গল লিখে যাচ্ছেন। একটা সময় এত বেশি তিনি মানুষের কাছ থেকে না শুনেছিলেন যে তার মনে হয়েছিল, তিনি ভেবেছিলেন যে আমার দ্বারা বোধহয় লেখক হওয়া সম্ভব নয়। এবং এই চিন্তা ভাবনাতে তার মাথায় এলো যে লেখক হওয়াটা তার কোনো কাজই নয়। গতানুগতিক যে ধারায় পড়াশুনো তা তার কোনোদিনই পছন্দ ছিল না, বরঞ্চ পড়ার থেকে বেশি তিনি বিভিন্ন অন্য বই, পাঠ্যপুস্তক ছাড়া যে অন্যান্য বই, সেই বই প্রচুর পরিমাণে পড়তেন। বাইরের জগতের সম্পর্কে জানার আগ্রহ ছিল এবং আকর্ষণও ছিল। আর প্রচুর পড়তেন শেক্সপিয়ারের নাটক, এবং একসময় তিনি ভাবতে শুরু করেছিলেন যে তিনি পরবর্তীকালে জীবনে একজন বড় নাট্যকার হবেন। স্বপ্ন দেখতে ক্ষতি কোথায়?
ওই যে একটা কথা আছে না, যে স্বপ্নে যদি বিরিয়ানি রান্না করো তাহলে ঘি দিতে কাপ্পন্য কেন করছে? অনেক স্বপ্ন আমরা দেখি, আকাশ কুসুম স্বপ্ন, কিন্তু স্বপ্নটা বড় দেখাই উচিত, তাহলে তার কাছাকাছি পৌঁছানো যায়। ওনার ক্ষেত্রেও তার কোনো ক্ষেত্রে ব্যতিক্রম ছিল না। উনি দেখেছিলেন বিখ্যাত একজন নাট্যকার হবেন, কিন্তু কপাল দেখুন, বাবার ব্যবসার হঠাৎ করে মন্দা দেখা দিল। বাধ্য হয়ে জমির দালালির একটি অফিসে তাকে চাকরি করতে শুরু করতে হলো, এবং সেখানে মন দিয়ে কাজ করছিলেন ঠিকই, কিন্তু তার মূল আকর্ষণটা ছিল লেখালেখিতে। তাই কাজের ফাঁকে লেখা কিন্তু তিনি বন্ধ করেননি। নিয়ম করে প্রত্যেক দিন লিখতেন, নানান পত্র পত্রিকায় পাঠাতেন, কোথাও ছাপা হতো না। একদিন একটা চিঠি, তার লেখা একটা চিঠি, সেটি ছাপা হলো। এই প্রথম তার কোনো লেখা মুদ্রিত হলো, প্রকাশিত হলো। তাই লেখার ইচ্ছেটা আরো তার বেড়ে গেল। তারপরেও তিনি অনেক লেখা লিখেছেন, কিন্তু কেউ তার লেখা নেননি। বয়স যখন 15 তার, সেই সময়কার ঘটনা বলছি, এবং সেই সময় তার যে দালালির চাকরিটা করতেন অফিসে, সেই চাকরিটাতে তার পদোন্নতি হলো। পদোন্নতি হওয়ার পর তার মনের ভেতরে একটা অন্য অদ্ভুত সমীকরণ তৈরি হলো, যে আমি কি শুধু এই কাজ করার জন্য পৃথিবীতে জন্মেছি? এবং এই চিন্তাভাবনা মাথায় আসার পর তিনি সোজা চাকরি ছাড়লেন এবং লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করলেন। যা আছে কপালে দেখা যাবে। একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে নতুন করে তার যাত্রা শুরু হলো, লড়াই শুরু হলো। এবং সেই অনির্দিষ্ট যাত্রাতে লন্ডনে তিনি যখন পৌঁছালেন, তখন সবে টেলিফোন আবিষ্কার হয়েছে বা বাজারে টেলিফোন এসছে। তো টেলিফোন অফিসের তার একটি কাজ জুটে গেল, এবং সেই কাজটি করতে করতে, যেহেতু কোম্পানিটি নতুন ছিল, হঠাৎ করে একদিন কোম্পানিটাও বন্ধ হয়ে গেল, চাকরি গেল। এরপর তিনি ভাবলেন ভালোই হয়েছে, তিনি তো সেটা করতেও চাননি। যাক, অনেক কষ্ট তার জীবনে, সেই সময় লড়াই, এবং সেই লড়াই করতে করতে তিনি প্রত্যেক বছর একটি করে উপন্যাস লেখা শেষ করলেন। 6 বছরে 6টি উপন্যাস। মাঝে মধ্যে কিছু টাকা পয়সা হাতে আসতো, কিন্তু তা দিয়ে ঠিক চলতো না, কিন্তু তিনি হাল ছাড়েননি। 6 বছরে 6টা উপন্যাস লিখলেও প্রকাশক পাওয়া গেল না সেগুলোকে পরিবেশন করার জন্য। উপন্যাস তার ঘরেই ওই লেখার মধ্যেই বন্দী হয়ে পড়ে থাকলো, পাঠকের দরবারে আর পৌঁছালো না। এরপর তিনি ব্রিটিশ মিউজিয়ামে খুব যেতেন, সেখানে পড়াশুনো করতেন। আর তার বিভিন্ন বিষয়ের উপরে নানান জ্ঞান থাকায় তখন একটু একটু করে লন্ডনে তাকে বিভিন্ন বক্তৃতা করতে ডাকা হতো। নানা বিষয়ের উপর বক্তৃতা করতেন, এবং এই বক্তৃতা করতে করতে একদিন তিনি একটি সাংবাদিকতার চাকরি জুটিয়ে ফেললেন। তার কাজ ছিল চলচ্চিত্র, নাটক বা ওই সমস্ত বিনোদন বিষয়ে সমালোচনা করা, এবং সেই লেখার উপর সমালোচনা, সিনেমার উপর সমালোচনা, নাটকের উপর সমালোচনা করতে করতে রীতিমতো তিনি একজন পরিচিত মুখ হয়ে উঠলেন সাংবাদিক হিসেবে, সমালোচক হিসেবে। এবং সেই সমালোচনার ফাঁকে ফাঁকে তার কিন্তু লেখা চলছিল। একদিন তার বন্ধু উইলিয়াম আর্চার তাকে এসে বললেন কথায় কথায় যে সবই তো এখানে ভালো, কিন্তু এখানে একটা এমন মাপেরও নাটক হয় না যে নাটকগুলোর মান খুব ভালো। যত নিম্নমানের নাটক সেই অপেরা হাউসগুলোতে চলে, এবং সেই নাটকগুলো একেবারে পাতে দেওয়ার যোগ্য না। তুমি একবার চেষ্টা করে দেখো না, একটু নাটক, ভালো নাটক লিখতে পারো কিনা। তো ওই ইংল্যান্ডের ইতিমধ্যে যে বিদ্বজনদের সমাজ, বিদগ্ধ মানুষদের যে সমাজ, সেখানে তিনি একটা গ্রহণযোগ্যতা পেয়েছেন। তিনি ভাবলেন এটা তো মন্দ নয়, এবং তখন তিনি নাটক লিখতে শুরু করলেন। নাটক লিখতে লিখতে তার মতিভ্রম হলো, মাঝপথে নাটকটা লেখা বন্ধ করে দিলেন। বেশ কিছুদিন আবার লিখছেন না, হঠাৎ করে আবার মনে হলো, এবং আবার নাটকটা তিনি লিখে নাটকটা লেখা শেষ করলেন। তার প্রথম নাটক ছিল সেটা, যার নাম ছিল দ্য উইডোয়ার্স হাউসেস। 1892 সালের 9 ডিসেম্বর সেটি প্রথম মঞ্চস্থ হয়েছিল, এবং সেই মঞ্চস্থ হওয়া নাটক দর্শকরা দেখলেন, কিন্তু তেমন কোনো
তাদের থেকে রেসপন্স বা প্রতি উত্তর পাওয়া গেল না, তেমনভাবে গ্রহণ করলেন না দর্শকরা। কিন্তু এই নাটকটা তার মাথায় ঢুকে গেল। উপন্যাস লেখা ছেড়ে এবার তিনি নাটকে মন দিলেন। প্রথম বছর লিখলেন দ্য উইডওয়ার্স হাউসেস, এটা তার প্রথম নাটক। 1892-তে লিখেছিলেন। 1893-তে তিনি লিখলেন তার দ্বিতীয় নাটক দ্য ফিলান্ডারার। দ্য ফিলান্ডারার তার দ্বিতীয় নাটক। এরপর তার যেটা চতুর্থ নাটক, সেই চতুর্থ নাটকটি ছিল আর্মস অ্যান্ড দি ম্যান। আর্মস অ্যান্ড দি ম্যান, এই নাটকটা যখন মঞ্চস্থ হলো তখন প্রিন্স অফ ওয়েলস বলেছিলেন যিনি নাটক লিখেছেন তিনি একটি মূর্খ পাগল। তারপরে তিনি কিন্তু থামেননি। যত বাধাই আসুক না কেন তিনি ভেবে রেখেছিলেন যে আমি নাটক নিয়েই থাকবো, আমি নাটক লেখা বন্ধ করব না, নাটকই আমাকে লিখতে হবে। এত কিছুর পর তার এই উপলব্ধি তাকে আরো বেশি করে তার কাজের ভিতরে মনোসংযোগ আনতে সাহায্য করল। লিখলেন নতুন নাটক ক্যান্ডিডার। লন্ডনের স্ট্র্যান্ড রোডে যে স্ট্র্যান্ড থিয়েটার, সেখানে প্রথম সেই নাটক মঞ্চস্থ হল এবং সেই জনপ্রিয়তা শুরু হতে থাকলো এবং একটু একটু করে তার নাম ছড়িয়ে পড়তে লাগলো এই ক্যান্ডিডার নাটকের মাধ্যমে। এবং রীতিমতো তখন তিনি লন্ডনের একজন অত্যন্ত প্রভাবশালী, জনপ্রিয়, নন্দিত মানুষ। সাংবাদিকতার চাকরি ছাড়লেন, সম্পূর্ণভাবে লেখাতে মন নিয়োগ করলেন। কিন্তু এই যে এত বছরের জার্নি, লড়াই, না খেয়ে থাকা, তার জীবনের যে জীবনযাত্রা, পয়সা না থাকলে যা হয়, অর্ধেক দিন খাওয়া জুটত না, এই নানা রকম অত্যাচার যে শরীরের উপর দিয়ে গেছে, সেই শরীর এবার তাকে আর টানতে পারল না। ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়লেন। ততদিনে তার জীবনে এসছেন এই বিখ্যাত হওয়ার পর একজন নারী যার নাম চার্লট। এই চার্লট তাকে এই ভয়ঙ্কর অসুস্থতার হাত থেকে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুললেন এবং পরবর্তীকালে তিনি হয়েছিলেন তার জীবনসঙ্গী। শরীর ভেঙে গেলেও আবার আস্তে আস্তে সেই শরীর গড়ে উঠল। ততদিনে তিনি সারা পৃথিবীতে নতুন করে তার নাম পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। হ্যাঁ, তিনি লিখেছিলেন সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, সেই বিখ্যাত নাটক। আর তারপরে এলো তার সারা জাগানো সেই নাটক, যে নাটকের জন্য সারা বিশ্বের মানুষ তাকে স্বীকৃতি দিল যে ইনি একজন বিশ্ব নাগরিক, ইনি বিশ্ব মানব। সেই নাটকটি ছিল ম্যান অ্যান্ড সুপারম্যান। তার এই নাটক তাকে বিশ্বের বুকে অমর করে দিয়েছে। তার বিশ্বের বুকে দেশ কাল সীমানার গণ্ডি ছাড়িয়ে একজন সংবেদনশীল স্বাধীন নাগরিক হিসেবে পরিচয় সত্তা তৈরি করে দিয়েছে। আর তিনি লিখেছিলেন সেই বিখ্যাত নাটকটি সম্ভবত প্রথম বিশ্বযুদ্ধের পর জোয়ান অফ আর্কের উপর তার লেখা সেই বিখ্যাত নাটক সেন্ট জোয়ান। একের পর এক নাটক লিখে গেছেন, জনতা উচ্ছ্বসিত হয়েছে, বিশ্ব মানবের কাছে স্বীকৃতি পেয়েছেন যে লোকটা লেখা একদিন কেউ প্রকাশ করতে চায়নি। মানুষটি 62টা নাটক লিখেছেন এবং এই 62টি নাটক সারা বিশ্বের কাছে পৌঁছে গিয়েছে, নানান ভাষায় তা অনুবাদ হয়েছে। সারা বিশ্বের এরকম জনপ্রিয় একজন বিশ্ব নাগরিক, যিনি হেলায় অস্কার এবং নোবেল পুরস্কারের জন্য তিনি মনোনীত হলেও সেই পুরস্কার গ্রহণ করতে চাননি। জানেন তিনি কে? জর্জ বার্নার্ড শ। এত লড়াই কি আমি আপনি করেছি? একবার ভাববেন তো, যে মানুষগুলো একেবারে কিনারার কাছে এসেও বারবার পড়ে গিয়েছেন, হারিয়ে গিয়েছেন, তারা কখনো কিন্তু মনোসংযোগ নষ্ট করেননি, হতোদ্যম হননি, হতাশ হননি, উদ্যম কমতে দেননি। এরকম মানুষটি যিনি বারবার মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছেন, আমি আপনি হলে হয়তো আমরা জীবনটাই রাখতাম না বা অন্য কিছু বেছে নিতাম। কেন বললাম আজকে জর্জ বার্নার্ড শ এর গল্পটি জানেন? কারণ যখন আপনি হারতে শুরু করবেন বা হারতে থাকবেন, জানবেন
এই অন্যের কাছ থেকে শোনার না বা নো, তার মানে নেক্সট অপরচুনিটি। নো মানে শুধু না নয়, নো মানে NO, নেক্সট অপরচুনিটি। থামলে হবে না। তাই আমরা যারা অল্পতেই হার মেনে নেই বা মনে করে নেই আমার তো 40, 45, 50 বছর হয়ে গেছে, এখনো জীবনে সফল হতে পারলাম না, তাদের জন্য জর্জ বার্নার্ড শর এই গল্পটা থাকলো। উদাহরণের অভাব নেই পৃথিবীতে। তিনি শুধু বিখ্যাত হননি, পৃথিবী জুড়ে বিখ্যাত হয়েছিলেন। আজকে আপনি যে কাজটা করছেন, ভাববেন না এই কাজটা করার জন্যই আপনি পৃথিবীতে জন্মেছেন। কে বলতে পারে আপনি অন্য কিছু করার জন্য জন্মেছেন? হয়তো সেই সময়টা এখনো আসেনি, হয়তো আপনার জন্য ভালো কিছু আরো অপেক্ষা করছে। তাই উৎসাহ হারাবেন না, কাজ করে যান, ফল এক না একদিন ঠিক পাবেন। আপনি যা ভাববেন এই পৃথিবী আপনাকে তাই উপহার দেবে, আপনাকে ফেরত দেবে। তাই পজিটিভ ভাবুন, ইতিবাচক ভাবুন, যে কাজটা করছেন মন দিয়ে করুন, বা যে কাজটা মনে করছেন আপনি ভালো পারবেন সেই কাজে মনোসংযোগ বাড়ান। দুনিয়াতে কে কি বলল কিচ্ছু যায় আসে না। আপনি যেদিন সুনাম অর্জন করবেন, যে লোকটা আপনাকে সব থেকে বেশি উপহাস করত, সে সবার আগে মিষ্টির হাড়ি নিয়ে আপনার বাড়ি এসে বলবে, ভাই তোর জন্য গর্বিত, দারুণ লাগছে, শুভেচ্ছা রইল। তাই একলা চলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে, সেই কবে গুরুদেব বলে গেছেন, একলা চলো। আজকের মতো একলা চলার লড়াইতে আপনাকে স্বাগত জানিয়ে আমি অমিতাভ বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে এবং অমিতাভ থেকে। পরবর্তী পর্ব আরও কেউ নতুন মানুষ, নতুন ঘটনা, পুরনো মানুষ, অজানা তথ্য আর লড়াইতে আপনাদের পাশে থাকা প্রবল ইচ্ছা নিয়ে ফিরে আসবো পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আর যেটা করছেন বস, চালিয়ে যান, থামবেন না। কে কি বলল ভাবার দরকার নেই। আপনি মনে করছেন যেটা আপনি পারবেন, জানবেন সেটা আপনিই পারবেন। কে জানে ঈশ্বর আপনার জন্য কোন কোন জায়গাতে কোন কোন পুরস্কার নিয়ে অপেক্ষা করছে। তাই স্বপ্ন দেখা ছাড়বেন না, বড় বড় স্বপ্ন দেখুন। আজকের মতো শুভরাত্রি।